সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই এই পৃথিবীব্যাপী মহামারী করোনা ভাইরাসের মধ্যে সুস্থ রয়েছ। নিজেরা সুস্থ থাকবা, অন্যকে সুস্থ রাখবা, পরিবারের সকল সদস্যের প্রতি নজর রাখবা, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবা। সেই শুভকামনাই তোমাদের প্রতি রইল। আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবা যেন আমরা সুস্থ থাকতে পারি। তো আজকে তোমাদের সাথে যে বাংলা ব্যাকরণের ক্লাস নিতেছিলাম তার ওই ধারাবাহিকতায় যে উপসর্গ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই উপসর্গের একটি প্রশ্ন তোমাদের আসে, বরাবরই পরীক্ষায় আসে যে প্রশ্নটি, সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থবাচকতা কী আর অর্থদ্যোতকতা কী? অর্থবাচকতা হচ্ছে একটি অর্থ, মানে একটি শব্দ। যেমন আমরা যদি বলি বই, বই বলতে একটা বস্তুকে কিন্তু বোঝায়। কলম একটা বস্তুকে বোঝাচ্ছে, হ্যাঁ। এরপর যদি বলি চন্দন, একটা জিনিসকে কিন্তু বোঝায়। প্রতিটা সৌন্দর্য, সুন্দর জিনিসকে বোঝাচ্ছে। তার মানে প্রতিটা শব্দের একটা অর্থ রয়েছে। তো উপসর্গের এমন কোনো অর্থ প্রকাশ করে না, নিজেদের কোনো অর্থ নেই, কিন্তু কোনো শব্দের পূর্বে যখন বসে তখন ওই শব্দকে নতুন অর্থ প্রদানে সাহায্য করে বা নতুন অর্থবোধক শব্দ সৃষ্টিতে ক্ষমতা রাখে উপসর্গ। তো উপসর্গ আমরা কিন্তু গত ক্লাসে চিনেছি উপসর্গটা কি। যদি ইংলিশে বলি যে প্রিফিক্স, শব্দের পূর্বে যেগুলো বসে, যেমন ইংলিশে তোমরা প্রিফিক্স কিন্তু ক্লাস 6 থেকে পড়ে আসছো, যেমন মর্টাল, ইমমর্টাল, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, হ্যাঁ। এই যে এগুলো বুক, ইন বুক, এই যে ইন, ইম, ইন, এইগুলোই কিন্তু উপসর্গ মানে প্রিফিক্স। তো বাংলা উপসর্গ কি পড়েছিলাম আমরা? অ, অঘা, অজ, অনা, আ, আট, আন, আবো, ইনে, উৎকদন, ইপাতি, বিভর, রাম, সা, সুহা। এই যে বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি, ফার্সি 10টি, আরবি 4টি, ইংরেজি 4টি, আবার হিন্দি রয়েছে একটি। তো যাই হোক, এই উপসর্গগুলো কোনো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে থাকে। তো যাই হোক, আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই। দেখো তোমাদের এখানে রয়েছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। এই যে প্রশ্ন দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা রয়েছে। এই যে প্রশ্নটা, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা রয়েছে। তো এই আলোচনা করব আমরা এখন। অর্থবাচকতা কি? অর্থ যেমন যে শব্দের অর্থ, হ্যাঁ, যে যেই শব্দের কোনো অর্থ প্রকাশ করে। যদি বলি হার, হার মানে কি? স্বর্ণ অলঙ্কার, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে। আবার যদি বলি খবর, হ্যাঁ, কোনো বার্তা। গন্ধ মানে কোনো ঘ্রাণ, ঠিক আছে। এই যে অর্থ রয়েছে এটা। কিন্তু আমি যদি বলি নি, প্র, উপ, নির, অ, এগুলো, এই যে শব্দাংশ বা বর্ণগুচ্ছ বলি, এগুলো কি কোনো অর্থ আছে? অর্থ নেই। তাহলে যেগুলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন কোনো শব্দের পূর্বে বসবে তখন কি করবে? ওই শব্দটাকে নতুন অর্থবোধক, একটি নতুন অর্থবোধক শব্দ গঠন করে দিতে সাহায্য করবে এবং ক্ষমতা রাখে। তো উপসর্গে নিজেরা অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্যকে নতুন অর্থ প্রকাশের ক্ষমতা রাখে। এই যে ক্ষমতা রাখে, এই ক্ষমতাই হচ্ছে অর্থদ্যোতকতা। এখন অর্থবাচকতা হচ্ছে যেটার কোনো নিজস্ব অর্থ নেই, তাহলে এই জন্য বলা হয় অর্থবাচকতা নেই। আর অর্থদ্যোতকতা হচ্ছে এই যে অন্য কোনো শব্দের পূর্বে বসে যে নতুন অর্থ তৈরি করে দেয় বা অন্য নতুন অর্থ সৃষ্টি করছে, এই যে সৃষ্টি করার যে ক্ষমতা, সৃজনের ক্ষমতা, যেই এই ক্ষমতাকেই বলা হয় অর্থদ্যোতকতা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এখন অনেক সময় মনে করতে পারো যে স্যার, উপসর্গের তো কিছু কিছু, যেমন সু মানেই ভালো, হ্যাঁ, আবার কু মানে খারাপ, মন্দ। তাহলে এই যে অর্থ, আমরা কিন্তু অর্থ বুঝতে পারতেছি। আসলে কিন্তু সু বা কু এর এই ভালো বা মন্দ এইগুলো অর্থ প্রকাশ করে না। দীর্ঘদিন যাবৎ আমরা
বাংলা ভাষায় এই উপসর্গগুলো ব্যবহার করে আসি প্রতিনিয়ত, প্রতিদিন আমরা ব্যবহার করতে করতে আমাদের ভিতরে একটা ধারণার সৃষ্টি হয়ে গেছে, একটা ধারণার জন্ম হয়েছে। এই যে ধারণা জন্ম হয়েছে, এই জন্ম থেকে আমরা মনে করি যে সু অর্থ সুন্দর বা ভালো, আর কু মানে মন্দ। আসলে কিন্তু সু বা কু এর কোনো ভালো মানে ভালো বা মন্দ এগুলো অর্থ প্রকাশ করে না, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বা প্রতিদিন ব্যবহার করার ফলে আমাদের মনে একটা ধারণার জন্ম হয়েছে, এই জন্য আমরা মনে করি এটা এই অর্থ প্রকাশ করতেছে। প্রকৃতভাবে সু বা কু বা কোনো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তো যাই হোক, আমরা এখন আসি উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এটা আমরা একটু বিচার করে দেখব। আর এই বিচারের জন্য আমরা কিছু উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করতে হবে, যখন এই প্রশ্নটা আসবে প্রথমে আমরা উপসর্গের সংজ্ঞা লিখব। তো সংজ্ঞাটা কি দেখো, যেসব শব্দের দেখো রয়েছে, যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন হারের পূর্বে কি যুক্ত হলো, বি হার। হ্যাঁ, এই যে বি হার, প্রো হার, আহার। যদি আযুক্ত করি তাহলে কি হয়, আহার। এই যে আ, এরপর যদি উপযোগ করি তাহলে কি হবে, উপযোগ হার, উপহার। এই যে বি, বি হার যোগ করেছি, তারপর প্রো যোগ করেছি, তাহলে এই যে প্রো বি আ উপ, এই যে শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ বা বর্ণগুচ্ছ, এই যে এদের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এরা কি করতেছে, জন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থ প্রকাশ করতেছে বা নতুন শব্দ গঠন করে দিচ্ছে। কিভাবে দেখো, বি হার, হার আর বিহার। হার মানে স্বর্ণ অলঙ্কার, যে মেয়েরা যে অলঙ্কার গায়ে দিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করে। তাহলে এই যে আমরা স্বর্ণ অলঙ্কার যেগুলো, এগুলোই তো আমরা হার হিসেবে গলায় দেয় যেটা, এটাকে বলি হার। স্বর্ণ অলঙ্কার। তাহলে এখানে কিন্তু যখন বি যুক্ত করি বা বি যোগ করি উপসর্গ হিসেবে, তখন কি হয়, বিহার। বিহার মানে ভ্রমণ করা বা ভ্রমণ। এখানে কিন্তু হার আর বিহার, এই হারের যে অর্থ রয়েছে, এখানে বিহারে কিন্তু অর্থটা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন একটা অর্থ বোধক শব্দ তৈরি হয়ে গেল। আবার প্রহার, প্রহার মানে আঘাত। তাহলে হার এর যে অর্থ ছিল আর প্রহার এর অর্থ কিন্তু এক রয়েছে না, এক নেই, পরিবর্তন হয়ে গেল। আবার যদি বলি আহার, আহার মানে খাওয়া, খাবার খাওয়া। তাহলে এই যে হার থেকে কি হয়ে গেছে, আহার। আহার হওয়া মানে, আহার মানে খাবার খাওয়া। তাহলে এখানে কি হলো, সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে গেল। আবার যদি উপযোগ করি তাহলে কি হয়, উপহার। উপহারে কি হলো, উপহার মানে কোনো পুরস্কার বা কোনো গিফট দেওয়া যেটা, তাহলে কি হলো, যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। এই যে এখানে যে হারের পূর্বে যে চারটি উপসর্গ বসে চারটি ভিন্ন শব্দ, নতুন শব্দ গঠন করলো, তাহলে এই যে এই উপসর্গগুলো যে নতুন শব্দ গঠনে সাহায্য করলো, এই যে সাহায্য করার যে ক্ষমতা রাখে, এই ক্ষমতা বা সুপার পাওয়ার যেটা, সুপার পাওয়ার, এই পাওয়ারটাই হলো অর্থদ্যোতকতা। দেখো, বি প্রো আ উপ, এটা কিন্তু হারের পূর্বে বসে কি করলো, হারের অর্থটাকে পরিবর্তন করে নতুন একটা অর্থবোধক শব্দ বা নতুন শব্দ গঠন করে দিতে পারলো। কিন্তু এরা যখন আলাদা, আমি ভেঙে যখন আলাদা করে ফেলি, তখন কিন্তু এগুলো কারো কোনো অর্থ নেই, কেউ কোনো অর্থ প্রকাশ করতে পারে না, মানে সবাই অকেজ হয়ে যায়, মানে একেবারে কোনো এদের অর্থ নেই, তাই না? যখন এই শব্দের সাথে যুক্ত করলাম তখন কি হলো, এটা সুপার পাওয়ার হিসাবে কাজ করে ফেললো। এটা কি করলো, শব্দটাকে নতুন অর্থবোধক একটি শব্দ গঠনে সাহায্য করে দিল। তাহলে এই যে নতুন অর্থ গঠনে যে সাহায্য করতে পারে বা সুপার পাওয়ার, অন্য একটি নতুন অর্থবোধক শব্দ গঠনে যেই ক্ষমতা, যে সৃজন শক্তি রয়েছে, এই সৃজন শক্তি বা ক্ষমতা, এটাকেই বলা হয় অর্থদ্যোতকতা। আশা করি তোমরা অর্থদ্যোতকতা বুঝতে পেরেছো আর অর্থবাচকতাও বুঝতে পেরেছো। এখন আমরা আসি, যখন এই প্রশ্নটা আসবে পরীক্ষায় ব্যাখ্যা করার সময় তোমরা কিভাবে লিখবা, তো আমরা সেই প্রশ্ন উত্তরটা এখানে আছে সেটা একটু আলোচনা করি। দেখো, উপসর্গ, এই যে প্রথমে সংজ্ঞা লিখবা, তারপর 2-3টা উদাহরণ দিবা। তারপর উপসর্গ বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এটা লিখতে হবে। কিন্তু পারিভাষিক শব্দ আমরা কি, আমরা জেনেছি যে বিদেশি ভাষা থেকে আগত কোনো শব্দের ভাব অনুবাদমূলক প্রতিশব্দ হচ্ছে পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ, এটা একটা পারিভাষিক শব্দ। যখন তোমরা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, প্রশ্নটি লিখবে তখন এভাবে সাজিয়ে লিখতে হবে যে উপসর্গ বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা শব্দ গঠনে উপসর্গ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই কথাগুলো কিন্তু লিখতে হবে গুছিয়ে, যে কি লিখবা, যে উপসর্গ বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, বাংলা শব্দ গঠনে উপসর্গ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসর্গ হচ্ছে কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যার নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে আমরা জানি উপসর্গের অর্থ নেই, কিন্তু কোনো শব্দের আগে বসলে বা পূর্বে বসে সেই শব্দটির অর্থ পরিবর্তিত করতে পারে। মানে কোনো শব্দের পূর্বে বসলে বা আগে বসে কী করে ওই শব্দটার অর্থ পরিবর্তন এবং পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে। এই জন্য বলা হয়ে থাকে যে এই যে পরিবর্তন করতে পারে, এই যে পারার ক্ষমতা, সুপার পাওয়ার, এই ক্ষমতাকেই বলা হয় উপসর্গের। এই জন্যই বলা হয়ে থাকে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু দ্যোতকতা আছে। তো উপসর্গের নিজস্ব অর্থ না থাকলেও সে অন্যের অর্থের উপর আধিপত্য বিস্তার করতে পারে। মানে নিজের অর্থ নেই, কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অন্য শব্দের অর্থ পরিবর্তনে, নতুন শব্দের সৃজনে যে সাহায্য করতে পারে বা সাহায্য করে, আধিপত্য বিস্তার করে। এই যে আধিপত্য বিস্তার করে নতুন একটা শব্দ গঠন করে দেয়, এই গঠন করার ক্ষমতাটাই হচ্ছে অর্থদ্যোতকতা। তো এখন আমরা উদাহরণের সাহায্যে দিব, এতটুকু লিখতে হবে কিন্তু তোমাদের। এবার আসো এখন উদাহরণ দিয়ে বিষয়টি বিশ্লেষণ করা যাক। যে কোনো উদাহরণ দিতে হবে, কমপক্ষে দুই তিনটা উদাহরণ দিয়ে বুঝাবা, ঠিক আছে? এতটুকু লিখবা। তারপর দেখো, প্রথম নি একটি উপসর্গ, যেমন নি একটি উপসর্গ। দেখো, নি একটি উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই। দেখো এখানে কি নেই? অর্থ নেই, অথচ এর অর্থদ্যোতকতা রয়েছে। তো অর্থ নেই কিন্তু, তাহলে অর্থদ্যোতকতা রয়েছে কিভাবে আমরা বুঝবো? দেখো, যখন এর কোনো অর্থদ্যোতকতা কিন্তু এর অর্থদ্যোতকতা আছে, যেমন নিখোঁজ। খোঁজের পূর্বে আমরা যখন নি যোগ করি তাহলে কি বিপরীত অর্থ প্রকাশ করে ফেলে। দেখো, খোঁজের বিপরীত কি? নিখোঁজ। আবার খাদের বিপরীত নিখাত, লাজের বিপরীত নিলাজ। তাহলে যে বিপরীত অর্থ প্রকাশ করতেছে, দেখো যে শব্দটার পুরো অর্থই পরিবর্তন করে দিচ্ছে। হ্যাঁ, নিজেদের কোনো অর্থ নেই। তাহলে নিখোঁজ, নিলাজ, নিযোগ লাজ, নিলাজ, নিযোগ খাত, নিখাত। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উপসর্গটি যে শব্দের শুরুতে যুক্ত হচ্ছে তার অর্থ বদলে দিচ্ছে। তো নি উপসর্গটি যথাক্রমে খোঁজ, লাজ, খাত শব্দের পূর্বে বসে প্রত্যেকটি ক্ষেত্রেই নতুন নতুন শব্দ গঠন করেছে। দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে কী করলো? নতুন নতুন শব্দ গঠন করলো, নতুন অর্থ প্রকাশ করতেছে। আবার যদি বলি আরেকটা ধরো, সু একটি উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সু উপসর্গটি যখন কোনো শব্দের পূর্বে বসে, দেখো এখানে লিখছে, তবে সু উপসর্গটি যেসব শব্দের পূর্বে যুক্ত হয়, উপসর্গটি তার একটি সদর্থক বা ভালো জাতীয় অর্থবোধ ঘটায়। এখানে দেখো, যেমন সুখবর, সুপুরুষ, সুগন্ধ, সুগন্ধি ইত্যাদি। হ্যাঁ, খবরের পূর্বে সুযুক্ত হলে সুখবর হয়ে যাচ্ছে। আবার সুপুরুষ, হ্যাঁ, পুরুষের পূর্বে সুযুক্ত করলে কি হয়? সুপুরুষ। আবার সুগন্ধ, গন্ধের মধ্যে দুই প্রকার রয়েছে, মন্দ, ভালো। এখানে ভালো বোঝাচ্ছে। এই যে অর্থ প্রকাশে সাহায্য করতেছে, এই যে এটাই হলো অর্থদ্যোতকতা। তাই কালে কালে সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মেছে যে সু মানে হচ্ছে ভালো। মানে আমরা এই যে দৈনন্দিন জীবনের প্রাত্যহিকভাবে সেই অতি প্রাচীনকাল থেকে বহুদিন ধরে ব্যবহার করে আসছি সু মানে, এই যে সু দ্বারা কি একটা ভালো একটা অর্থবোধক, মানে ভালো, এই যে অর্থ প্রকাশ করতেছে, আমরা মনে করি যে সু অর্থ ভালো, আসলে কিন্তু সুর কোনো অর্থ নেই। তাহলে অনেকের ধারণা জন্মেছে যে সু মানে হচ্ছে ভালো। উপসর্গের যেহেতু অর্থদ্যোতকতা করার যোগ্যতা আছে, তাই দীর্ঘদিন ব্যবহারের ফলে উপসর্গ জনমনে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বিভ্রম সৃষ্টি করে। মানে আমাদের নিজস্ব একটা বিভ্রম, মানে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করেছে যে মনে হয় এটা অর্থ, এটা আসলে কিন্তু এটা অর্থ না। উপসর্গের নিজস্ব অর্থ না থাকলেও এগুলো ভিন্ন ভিন্ন অর্থদ্যোতকতা সৃষ্টি করে এবং দীর্ঘদিন ব্যবহারের পর একটি নির্দিষ্ট অর্থ ধারণ করে। এটি মূলত উপসর্গের তাৎপর্য বা গুরুত্ব হিসেবে বিবেচিত হয়। এখন এই বিষয়গুলো তোমরা না লিখলেও হবে। তোমরা কি লিখবা? যে সু মানে ভালো, এখানে এতটুকু লেখার পর যে এটু না লিখলেও চলবে, যে সু যেমন উপসর্গটি যখন যুক্ত হয় এই পর্যন্ত লিখে তোমরা যে সুখবর, সুপুরুষ, সুগন্ধ ইত্যাদি, তারপর লিখবা
যে তাই বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা রয়েছে। এখানে যে উদাহরণ রয়েছে এই উদাহরণের বাহিরেও তোমরা অন্য কোনো উদাহরণ দিলেও হবে, যেমন কেজো অকেজো, হ্যাঁ, হাঁস পাতিহাঁস, মানে যে কোনো উদাহরণ তুমি উপসর্গের উদাহরণ টেনে এনে 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে শেষে লিখে দিবা যে উপসর্গ, তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা রয়েছে, এভাবে লিখে দিবে। তো যাই হোক, তোমরা আশা করি প্রশ্ন এই উপসর্গের অর্থবাচকতা নেই অর্থবোধকতা রয়েছে বিষয়টি বুঝতে পেরেছ। তো ভালো থাকবা, আগামী ক্লাসের আবার তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।